নমস্কার। গল্পবৃক্ষ সাহিত্য পাঠের আসরে সাহিত্যপ্রেমী সকলকে স্বাগত। শুধু দর্শক শ্রোতা, আজকের সাহিত্য পাঠ শুরু করবার আগে আপনাদের নিকট একটি বিশেষ আবেদন। আমাদের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী পরিবেশনার সংবাদ আপনার নিকট পৌঁছে যায়। দয়া করে শুধু দর্শক শ্রোতা, গল্পবৃক্ষ বিগত পর্বে আমরা শুরু করেছিলাম জগদীশ গুপ্তের লেখা উপন্যাস গতিহারা জাহ্নবী। এই গতিহারা জাহ্নবীর দ্বিতীয় পর্ব আজ আপনাদের পাঠ করে শোনাব। তাহলে শুরু করা যাক জগদীশ গুপ্তের গতিহারা জাহ্নবী দ্বিতীয় পর্ব। এবং তারপরেই দেখা গেল মূল কথাটা অধিকতর পল্লবিত ও পত্রোল্লাসে অধিকতর রম্য হইয়া রটিতে রটিতে এইরূপ কমনীয় আকার ধারণ করিয়া ব্রহ্মাণ্ডের সম্মুখে দাঁড়াইয়া আছে। অকিঞ্চন বাসর ঘরে পরের মেয়ের হাত ধরিয়া আকর্ষণ করিয়াছিল, তাহার ফলে প্রহার খাইতে খাইতে কেবল বাসর ঘরের জামাই বলিয়াই এবং মেয়ের বাবা তার বাবার বিশেষ বন্ধু বলিয়াই খায় নাই। সেই মেয়েটির ধারালো নখের দাগ অকিঞ্চনের ডান হাতে দেখিতে পাওয়া যাইবে ইত্যাদি। গ্লানিকর এ অবস্থায় অপর লোকের বোধহয় মাথা হেঁট হইয়া যাইত, কিন্তু অকিঞ্চনের সবই বিপরীত। তার পুলক স্ফূর্তি দ্বিগুণ বাড়িয়া গেল। অকিঞ্চন বলে, এই দেখো তার কামড়ের দাগ, বলিয়া আড়ম্বর করিয়া সেকালের একটা কাটা দাগ মানুষকে ডাকিয়া দেখায় আর দাঁত মেলিয়া হ্যাঁ হ্যাঁ করিয়া হাসে। পাড়ার বনেদি ঠান্দিকেও দাগটা সে দেখাইল। ঠান্দি বলিলেন, দূর শালা বেহায়া। অকিঞ্চন বলিল, তুমি তো বেটা ছেলে নও, বেহায়াপনার মজা তুমি কি বুঝবে, বলিয়া চোখ ঠারিল, যেন অতীত হইতে বর্তমান পর্যন্ত বেহায়াপনার গৌরব তার অদৃষ্টের হিসাবের খাতায় সুবর্ণাক্ষরে লিখিত রহিয়াছে, আর ভবিষ্যতের কাছেও এই গৌরবের সমর্থন তার প্রাপ্য। সে যে কুৎসার পাত্র, জঘন্য দুর্নামের লক্ষ্য, ইহার লজ্জা অকিঞ্চনকে স্পর্শও করিল না। সে যে নিদারুণ অপমানিত হইয়া আসিয়াছে ইহা মিথ্যাই, কিন্তু মিথ্যাটাই লোকের মুখে বিচরণ করিতে করিতে যখন তার সত্যতা সম্বন্ধে কাহারও আর সন্দেহ রহিল না, তখন দেখা গেল উত্তরোত্তর আনন্দের মাত্রা বাড়িয়া অকিঞ্চনের কলেবর যেন রোমাঞ্চিত হইয়া উঠিয়াছে। যে কারণে তাহা ঘটিল তাহা যেমন কদর্য তেমনি গভীর। যাহার সঙ্গে তাহাকে জড়াইয়া এই আলোড়ন শুরু হইয়াছে সে পরনারী। অপবাদের মাঝেই শুধু নামের সূত্রে অকিঞ্চনের দেহ আর মনের পরনারী লোলুপতা এক প্রকার তৃপ্তি লাভ করে। অকিঞ্চনের আবহাওয়ার স্তরে ঝটিকার কলরব যতই থাক তাহা আনন্দও দেয় বৈকি, কিন্তু তাহা অন্যত্র। আজ গৃহে প্রবেশ করিয়া তাহা একজনকে নির্মম আঘাত করিল। খাটে বসিয়া পা দুলাইতে দুলাইতে অকিঞ্চন বলিল, একটা পান দাও দিকি, তুমি পান সাজো বেশ। কিশোরী তখন পানই সাজিতেছিল। মাথা হেঁট করিয়া তখনই সে পানের দিকে তাকাইয়া সদ্য সাজা পানে একটি লবঙ্গ গুজিয়া দিল। একটি রৌদ্র রেখা ঊর্ধ্বের ক্ষুদ্র একটি ছিদ্রপথে অবতরণ করিয়া কিশোরীর কানের দুলের ওপর পড়িয়াছে। দুলের মৃদু আন্দোলনে দুলের অপরূপ রৌদ্রদ্যুতি যেন ছিটকাইয়া চোখে আসিয়া পড়ে। কিন্তু অকিঞ্চন তখন অন্য চিন্তায় বিভোর। বলিল, দাও একটা পান, এমন পান কেউ সাজতে পারে না। কত স্থানের পানের স্বাদের অভিজ্ঞতা অকিঞ্চনের আছে তাহার ইয়ত্তা নাই। কিশোরী পানটি হাতে করিয়া উঠিয়া আসিয়া অকিঞ্চনের হাতে দিল। খপ করিয়া পানটি গালে পুড়িয়া অকিঞ্চন বলিল, শুনছ সব লোকের কথা? নতুন বউয়ের সর্বদাই ভয়, পাছে লোকে কিছু বলে। কিশোরী মনে মনে হঠাৎ চমকিয়া উঠিল, কিন্তু সত্তরই প্রকাশ হইয়া পড়িল যে লোকের কথা তাহার সম্পর্কে নয়। অকিঞ্চন বলিতে লাগিল,
তোমার সইকে নাকি আমি বেইজ্জত করে এসেছি, লোক তাই বলছে। হি হি হি। অকিঞ্চন মাথা নাড়িয়া হিহি করিয়া অকাতরে অনর্গল হাসিতে লাগিল, যেন এই অলৌকিক খ্যাতির গৌরব রাখিবার ঠাঁই তার নাই, আর ধর্মপত্নীকে সেই গৌরবের ন্যায্য অংশ বঞ্চিত না করিয়া তাহাকে তাহা দিতেই হইবে। কিশোরী তার নিবিড় কালো চক্ষু দুটি মেলিয়া স্বামীর মুখের দিকে চাহিয়া রহিল। অপার লজ্জায় আর বেদনায় উদ্ভ্রান্ত হইয়া সম্বিত তাহার স্বামীকে এবং তাহার নিজেকেও অতিক্রম করিয়া কোথায় নিরুদ্দেশ হইয়া গেল তাহা কেউ জানে না। অকিঞ্চন বলিতে লাগিল, মাইরি, লোকের আক্কেল দেখো, বিয়ের রেতে। কিন্তু হঠাৎ বাধা পাইয়া তাহাকে থামিয়া যাইতে হইল। কিশোরী বসিয়া পড়িয়া দুহাত দিয়া তাহার পা জড়াইয়া ধরিয়া বলিয়া উঠিল, চুপ করো, তোমার পায়ে ধরছি। বলিয়া কিশোরী যখন কাঁদিয়া ফেলিল, তখনও অকিঞ্চন কিন্তু হাসিতেছে। অকিঞ্চনের কাছে সমস্ত ব্যাপারটাই নিছক হাসি, মন্তব্য, তামাশার কথা। কথাটার শেষ কোথায় তাহা তাহার জানা নাই। বাটার ওপর হইতে আর একটা পান অত্যন্ত বিলাস ভরে তুলিয়া লইয়া অকিঞ্চন ধীরে ধীরে প্রস্থান করিল। কিশোরী বাপের বাড়ি যাইবে অকিঞ্চনের সঙ্গে, তাহাতে এদিকে দেখা গেল অকিঞ্চনের যেমন সাজসজ্জার আহ্লাদ আর আয়োজন, ওদিকে দেখা গেল তেমনি কাত্যায়নী প্রভৃতির মনোবেদনা আর চোখের জল। মায়ের কাছে দুরন্ত আবদার করিয়া অকিঞ্চন আরও দুটি জামা, একজোড়া সেলিম শু, একজোড়া মোজা, খানচারেক রুমাল, শিশি দুই এসেন্সের জন্য টাকা আদায় করিয়া লইয়াছে। শ্বশুরবাড়িতে প্রথম আসিবার সময় কিশোরীকে তাহার মা পুনঃ পুনঃ বলিয়া দিয়াছিলেন, যেমন সকল মাই বলে, যে শাশুড়ি সেবা করিস, বুঝে সুঝে চলিস, যেন তোর নিন্দে শুনতে না হয়, ইত্যাদি। কিশোরী মায়ের ইচ্ছা কায়মন বাক্যে পালন করিয়াছে। কাহারও সেবায় সে ত্রুটি করে নাই। সেবায় বনের পশুও বশীভূত হয়, কাত্যায়নীও হইয়াছেন। সেবা পাইয়া তিনি পুত্রবধূকে ভালোবাসিয়াছেন। কিশোরীর যাইবার কথায় তাই তাহার চোখের জল বারণ মানিতেছে না। কিন্তু কিশোরীর তরফের যে কথাটি ঘুণাক্ষরে কেউ জানে না, তাহা এই যে স্বামীর সঙ্গে এখনই পিতৃগৃহে যাইতে তাহার আদৌ উৎসাহ নাই। তাহার বুকে অন্তঃস্রোতে বহিতেছে দুঃসহ একটি শঙ্কা, তার সেই সই এখনো সেখানেই আছে। স্বামীকে চিনিতে তাহার বাকি নাই। তার বুদ্ধি আর লজ্জা অতিশয় অল্প। সইয়ের প্রতি তার অমার্জনীয় লুব্ধতা কখন গণ্ডি অতিক্রম করিয়া যাইবে, স্বামীর মুখের দিকে চাহিয়া তাহা অনুমান করিবার উপায় যেন নাই। তিনিও কাহারও মুখের দিকে চাহিয়া নিজেকে সংযত রাখিবেন কিনা তাহা সম্পূর্ণ অজ্ঞাত যেন নয়, না রাখিবার দিকেই যেন ইঙ্গিত পাওয়া গিয়াছে। লোকচক্ষুর সম্মুখে স্বামীর ইতরতা যদি উদ্ঘাটিত হইয়া পড়ে, তখন সে কি করিবে, চিন্তাটাই যে সহ্য হয় না। পরশুই শহরের চিঠি লইয়া অকিঞ্চন যে কাণ্ডটা করিয়াছে, তাহা মনে করিতেই কিশোরীর গা ঘিন ঘিন করে। চিঠির সমাপ্তিতে ছিল, তোর অপরা। অকিঞ্চন তোর অপরা শব্দ দুটি সশব্দে উচ্চারণ করিয়া প্রায় মিনিট পাঁচেক নিঃশব্দ হইয়া অসারের মতো পড়িয়াছিল। চিঠিখানা ছিল তার বুকের ওপর নামানো। অকিঞ্চনের সেই স্পন্দনহীন সময়টুকু মানসিক কোন বিলাসে অতিবাহিত হইয়াছিল, কিশোরীর গভীরতম সংজ্ঞাটি তাহা অনুভব করিয়াছে। কিশোরী তখন বিদ্ধ হইয়াছিল। বলি বলি করিয়া বহুক্ষণ সংকোচ, লজ্জার নির্যাতন ভোগ করিয়া কিশোরী একসময় কাত্যায়নীকে বলিল, এখন আর যাব না মা, কিছুদিন পরে যাব। বধূর ইচ্ছা শুনিয়া কাত্যায়নী বিগলিত হইয়া গেলেন। আপন ঘরের বাঁধনের এমনি আঁটি বটে। পরম মমতার সহিত তিনি কিশোরীর চিবুক স্পর্শ করিয়া চুম্বন করিলেন, কিন্তু বলিলেন, তোমার মাকে যে চিঠি লিখে দিয়েছি মা, এখন তো না যাওয়া হয় না।
বলিয়া তাহার আর তর সহিল না। সুখবরটি দিতে স্বামীকে তিনি তখনই ডাকিয়া পাঠাইলেন। বলিলেন, শুনেছ তোমার বৌমার কথা? বলছে এখনই বাপের বাড়ি যাব না, দিন কতক পরে যাব। কেন? বলিয়া জগবন্ধু টাকে হাত দিয়া অবাক হইয়া রহিলেন। তা জানি নে, বলছে তাই। তারপর স্বর নামাইয়া কাত্যায়নী বলিলেন, আজকালকার মেয়েরা আপন ঘর চিনেই আসে, আমাদের সেদিন আর নেই। বলিয়া বিগতকালের মেয়েদের তুল্য ব্যাপারে নাক ঝাড়াঝাড়ি আর কান্নাকাটির কথা স্মরণ করিয়া এ কালের উন্নতির দরুন কাত্যায়নী সুখভরে খানিকটা হাসিয়া লইলেন। জগবন্ধু বলিলেন, এখন যাওয়া বন্ধ হয় কি করে? তারপর তিনি বৌমাকেই ডাকিয়া বলিলেন, এখন যাও, আবার শিগগিরই নিয়ে আসব, কেমন? কিশোরী শ্বশুরের সঙ্গে এখনো কথা কহে নাই। ঘোমটার ভিতর ঘাড় নাড়িয়া শ্বশুরের কথায় সে রাজি হইয়া গেল, কিন্তু তার বুকের জলের সাগর লাফাইয়া উঠিল। পিতৃকুলের মাঝে স্বামীকে কল্পনা করিয়া কিশোরীর প্রাণ ধরফর করিতে লাগিল। স্বামীর হৃদয়ের বীভৎসতা আগে যেন এত পরিস্ফুট হইয়া তাহার চোখে পড়ে নাই। কিশোরী পিত্রালয়ে আসিয়াছে, ব্যবস্থামতো অকিঞ্চন তার সঙ্গে। সারাটি পথ কিশোরীর দুশ্চিন্তার অগ্নিকুণ্ডে কাটিয়াছে। বাধ্যতামূলক শিক্ষার ফলে স্বামীর প্রতি ভক্তি প্রীতি তার আজও জন্মিয়াছে কিনা তাহা বলা শক্ত। কিন্তু স্বামী যে পর নয়, নিজেরই লোক, সে বিষয়ে কোনো দ্বিধা তর্ক তার মনে নাই, থাকাই আশ্চর্য। পরের কথা পরে হইবে, জীবনের এখনো ঢের বাকি। আপাতত যে কাজটি অবশ্য কর্তব্য অথচ নিদারুণ দুঃসাধ্য মনে হইতেছে, তাহা এই যে কি উপায়ে সইকে আড়ালে রাখা যায়। একটুখানি শোভনতার ব্যতিক্রমে যে কি লজ্জাকর কেলেঙ্কারির সৃষ্টি হইতে পারে, কিশোরী যতটুকু মেয়েই হোক, তাহা তাহার অবিদিত নয়। যাহাতে গোষ্ঠী শুদ্ধ লোককে মাথা হেঁট করিতে না হয়, তাহার একমাত্র উপায় মনের কথা বিন্দু বিসর্গ জানিতে না দিয়া সইকে দূরে সরাইয়া রাখা। কিন্তু তা যেমন দৃষ্টিকটু তেমনি অসম্ভব। সই একেবারে উদ্গ্রীব হইয়া আছে। কিশোরী পুনঃ পুনঃ ঘামিয়া উঠিতে লাগিল। এই সূত্রে কিশোরীর জ্ঞান অনেক দিকেই বিকশিত হইয়া উঠিল। সে যে সুন্দরী ইহা সত্য, বাহুল্য তোষামদের বাকচাতুর্য ইহা নহে। স্বামী স্ত্রীর সম্পর্কটা নিরবচ্ছিন্ন অব্যাহত থাকিয়া ঋজু পথে চিরকাল চলিবে, ইহাই সাধারণ নিয়ম। রূপ দিয়া বাঁধিতে যাওয়া শ্লীলতার জ্ঞানে বড় কঠোর হইয়া বাজে, অথচ সে বিষয়ে সম্পূর্ণ অজ্ঞান হইয়া থাকা চলে, এ কেবল তারই দায়, সে কথা মনে উঠিবার কারণই ঘটে না। সম্পর্কটার দায়িত্ব আর পবিত্রতা যে ব্যক্তি পদে পদেই অতিক্রম করিয়া চলিতে উদ্যত, তাহাকে নিবৃত্ত করিবার একমাত্র উপায় কি রূপ? স্বামী স্ত্রীর প্রণয়েও যেখানে রূপজ লালসাই মুখ্য জিনিস বলিয়া গণ্য করিবার দরকার হয়, সেখানে প্রণয়ের সহিষ্ণুতা কতটুকু, আর তার সার্থকতা কোথায়? মনে করিতেই কিশোরীর সর্বান্তঃকরণ দুস্তর ঘৃণায় পরিপূর্ণ হইয়া উঠিল। তার মনে হইল, স্বামীর সঙ্গে সম্পর্ক তার এত হালকা আর আলগা যে বাহিরের একটি ফুৎকারেই তাহা ভূমিসাৎ হইয়া যদি যায়, তবে বিস্ময়ের কিছু নাই, অপরাধী বা কি? কিন্তু কিশোরী জানে না যে অকিঞ্চনের স্তর আরও নিম্নে, সে আরও দুর্বহ। কিন্তু আপাতত কিশোরীকে জীবন দিল অপরা নিজে। এমন সহজে নিষ্কৃতি পাওয়া যাইতে পারে তাহা কিশোরী কল্পনা করিতে পারে নাই। বিবাহের বাসরে বরের সঙ্গে এবং সম্মুখে যে প্রগল্ভতা আর যে স্বাধীন আচরণ সম্ভব হইয়াছিল, বিবাহের পর সেই বরই পরপুরুষে রূপান্তরিত হইয়া অপরার পক্ষে তাহা দুষ্কর হইয়া উঠিল। অকিঞ্চনের সম্মুখে আসিবার ইচ্ছাটাই তার যেন পায়ে পায়ে জড়াইয়া আসিতে লাগিল।
অপরা আসিল না। কিশোরী বাঁচিয়া গেল। শ্বশুর বাড়িতে নতুন জামাই অকিঞ্চনের অভ্যর্থনা হইল উচিত মতোই। অকিঞ্চনের রুচি উপযোগী। ভৃত্য হরিগতি সদাই তটস্থ। জামাইবাবুর কখন কি হুকুম হয়, শাশুড়ি বাবা বাবা বলিয়া গলদঘর্ম হইয়া গেলেন। রাধা বিনোদের অর্থাৎ শ্বশুরের আপ্যায়নে অকিঞ্চন যেমন বিস্ফারিত আর পুলকিত হইল, তাঁর অন্তঃপুরে অশ্রান্ত আনাগোনায় তাঁর স্ত্রী হেমশশী তেমনি অতিষ্ঠ হইয়া উঠিলেন। যেন ওরই সব গরজ। জামাইকে খাওয়াইতে বসাইতে আদরে তৃপ্ত করিতে হেমশশী যেন জানেন না। যেন অন্দরের খুঁটিনাটি যাবতীয় গৃহস্থালী এ যাবৎকাল পুরুষের তত্ত্বাবধানেই সুসম্পন্ন হইয়া আসিতেছে। হেমশশী একবার হাসিয়া ধমক দিয়া বলিলেন, ঢের হয়েছে, তুমি এখন বাইরে যাও, এখানে বসে আক্কেল খরচ করো না, আমার হুঁশ আছে। জামাই তোমারও আমারও। আচ্ছা আচ্ছা যাচ্ছি, দেখো যেন জামাইয়ের অযত্ন না হয়। বলিয়া রাধা বিনোদ ব্যস্তভাবে উঠিয়া পড়িলেন বটে, কিন্তু তার মনে একটা খটকা বাঁধিয়াই রহিল। সব উপকরণ আছে কিনা, এবং না থাকিলে সময় থাকিতে ওদের যদি মনে না পড়ে। সুতরাং রান্নাঘরের ভিতর আর একবার উঁকি মারিয়া সেই দুশ্চিন্তাটা লইয়াই তিনি বহির্বাটিতে গিয়া উঠিলেন। হেমশশী জামাই আসিবার সংবাদে 7 দিন ধরিয়া জলখাবারেরই কত রকম সরঞ্জাম সংগ্রহ করিয়াছিলেন তাহার অন্ত নাই। দফা সংখ্যায় তাহা 30-এর কম নয়। অকিঞ্চন পরিতোষপূর্বক সেগুলি ভোজন করিল। স্নানের সময় ভৃত্য হরিগতি দলাই মলাই করিয়া তেল মাখাইয়া অকিঞ্চনের গা পালিশ করিয়া ছাড়িয়া দিল। মাথায় জল ঢালিয়া গামছা দিয়া গা মাজিয়া স্নান করাইয়া দিল। গামছার জল নিংড়াইয়া গা মুছিয়া দিল। কাপড় ছাড়াইল, পায়ে চটি পরাইয়া দিল, জামাইবাবুর ক্লেশ না হয়। সাধারণ কেহ হইলে চক্ষুলজ্জার খাতিরেও হয়তো একটু আধটু আপত্তি করিত, কিন্তু অসাধারণ অকিঞ্চন জামাতৃ গৌরবে অধিকতর অসাধারণত্বে পৌঁছিয়া মেয়েদের পুতুলটির মতো নির্বিকার চিত্তে সেবা গ্রহণ করিল। যেন এই অতিরিক্ততাও শ্বশুরালয়ে আগত যে কোনো জামাইয়েরই প্রাপ্য। সুবিবেচক রাধা বিনোদ এমন প্রশ্ন একটিও করিলেন না যাহার জবাব দিতে জামাতা বাবা যে বিব্রত বোধ করিতে পারে, যথা লেখাপড়া যারা অল্প বয়সেই ত্যাগ করে নাই তাহাদের কথা, যারা কাজ করিয়া খায় তাদের কথা ইত্যাদি। তাহার সম্মুখে জামাই লজ্জায় পাছে ক্ষুধা চুরি করে এই ভয়ে তাহার আহারের সময় রাধা বিনোদ অনুপস্থিত রহিয়া গেলেন। ইহাতে বোঝা গেল জামাই অকিঞ্চনকে তিনি চিনেন নাই। কিশোরী পরিবেশন করিতে লাগিল। কেমন করিয়া খাওয়াইতে হয় হেমশশী তাহা জানেন। জামাইকে তিনি আকণ্ঠ বোঝাই করিয়া ছাড়িয়া দিলেন এবং জামাইয়ের আহারের পর কিশোরীর বস্ত্র পরিবর্তন করাইয়া মুখের ঘাম মুছিয়া দিয়া ওপরে পান পাঠাইয়া দিলেন। উপরেই অকিঞ্চন বিশ্রাম করিতে গিয়াছিল। পান হাতে লইয়া অকিঞ্চন বলিল, খুব খেলাম কিন্তু গান্ডে পিণ্ডে, শৈলে হয়। তারপরেই জিজ্ঞাসা করিল, তোমার সইকে দেখলাম না তো? কিশোরীর মুখের দীপ্তি দপ করিয়া নিভিয়া গেল। সে সাধনা করিয়া প্রফুল্লতা আনিয়াছিল, ওই একটি প্রশ্নেই ক্ষণিকের বুদ্বুদের মতো তাহা নিঃশব্দে নিশ্চিহ্ন হইয়া মিলাইয়া গেল। ম্লান কণ্ঠে বলিল, তাকে কেন? অকিঞ্চন বলিল, কেন আবার কি, যা ভেবেছ তা নয়, দেখতাম একটু। বসো বলিয়া অকিঞ্চন স্ত্রীকে বসিতে আহ্বান করিয়া নিজের ডান দিকটা দেখাইয়া দিল। কিন্তু এ আদর একেবারেই বৃথা হইয়া গেল। কিশোরী একটু বসিতেই আসিয়াছিল, তবে সইয়ের কথা স্বামীর মুখে শুনিবার জন্য প্রস্তুত হইয়া আসে নাই। নিজেরই মনের জ্যোৎস্না বিচ্ছুরিত হইয়া তার চারিদিকে হাসিতেছিল, কিন্তু কঠিনতম তমসায় তাহা এমনই দ্রুতগতি বিলুপ্ত হইয়া গেল যে সহসা এই নিদারুণ পরিবর্তন তাহার সহ্য হইল না।
জলে চোখ ভরিয়া উঠিল এবং স্বামীর দিকে পিছন ফিরিয়াই ছুটিতে ছুটিতে নামিয়া আসিতেই একেবারে মায়ের সম্মুখেই সে পড়িয়া গেল। কাঁদছিস যে? জিজ্ঞাসা করিয়া হেমশশী দাঁড়াইয়া পড়িলেন। কাঁদিতে কাঁদিতেই কিশোরী বলিল, না, কাঁদি নে, তুমি ওকে আজই যেতে বলো। বলিয়া সে পাশ কাটাইয়া দ্রুত বেগে অদৃশ্য হইয়া গেল। মাথামুন্ডু কিছুই হৃদয়ঙ্গম করিতে না পারিয়া হেমশশী অবাক হইয়া সেইখানেই দাঁড়াইয়া রহিলেন। কিন্তু কথাটা বড় গুরুতর, সমস্ত সমাচার অবিলম্বেই জানা চাই। কিশোরী বড় ঠান্ডা আর বুদ্ধিমতী মেয়ে, সে কাঁদিয়াছে আর জামাইকে তাড়াইবার কথা বলিতেছে। ইহা যেমন আশ্চর্য তেমনি দুঃখজনক। ইহার গূঢ় কারণটা না জানা পর্যন্ত তার স্বস্তি নাই। কোনো মায়েরই তাহা থাকিতে পারে না। মেয়ের অবলম্বন আর জীবনের সিদ্ধিদাতা হিসাবে জামাই যে অদ্বিতীয়। হেমশশী গিয়া কিশোরীকে ধরিলেন। কি হয়েছে বল? কিন্তু সে কথা বলবার নয়। কিছুই হয়নি মা, বলিয়া কিশোরী মুখ বুজিয়া রহিল। মাথা খুঁড়িয়াও হেমশশী মেয়ের মুখ দিয়া আর একটি বর্ণও বাহির করিতে পারিলেন না। মেয়ের কান্নার কারণ এবং তাহাদের অত্যন্ত আদরের জামাতাকে, মেয়ের পরম গুরুপতিকে গৃহ হইতে বহিষ্কৃত করিয়া দিবার কথা মেয়েই কেন বলিল, তাহাও তখনই তাহার জানা হইল না। অত্যন্ত গুরুতর একটা ভয়ে হেমশশীর বুক দুরুদুরু করিতে লাগিল এবং অবশেষে তিনি পরাভব মানিয়া আধুনিকতার স্কন্ধে সমুদয় দোষ চাপাইয়া ক্রুদ্ধ হইয়া চলিয়া আসিলেন। অকিঞ্চনের প্রশ্ন, কিশোরীর কান্না এবং হেমশশীর ক্রোধেই ঘটনার পরিসমাপ্তি ঘটিল না, ভিন্ন দিকেও তার ফলোদ্গম দেখা দিল। কিশোরীর কথাটা অকিঞ্চনের কানে গিয়াছিল। অকিঞ্চনের শ্রবণ শক্তি প্রখর বলিয়া নয়, নৈকট্যবশত, আর কিশোরী কথাটা সাবধানে আসতে বলে নাই। তুমি ওকে চলে যেতে বলো শুনিয়া অকিঞ্চন কিন্তু চমকিয়া ওঠে নাই। চমকানো তার ধাত নয়। যেমন ছিল তেমনি সে খানিক চুপ করিয়া বিছানায় পড়িয়া রহিল। কিশোরীকে ইহজন্মের মতো পরিত্যাগ করিলে এই অপমানের যথোচিত প্রতিফল দেওয়া হইবে কিনা তাহাই সে গম্ভীরভাবে বিবেচনা করিয়া দেখিল। সিদ্ধান্ত হইল হইবে। তখন সে আস্তে আস্তে উঠিয়া জানালায় মুখ দিয়া দেখিল শ্বশুর আসনে বসিয়া আছেন, হাত ধুইয়াছেন, কিন্তু ভাতের থালা এখনো আসে নাই। ডাকিল, একবার এদিকে শুনুন তো। রাধা বিনোদ মুখ ফিরাইয়া দেখিলেন বাবাজিও। দেখিয়াই তিনি যে ভাতের থালার প্রতীক্ষায় রহিয়াছেন তাহা বিস্মৃত হইয়া গেলেন। কারণ আগে জামাইয়ের আহ্বানের সম্মান রক্ষা, তারপরে দাবি পূরণের চেষ্টা, ইহা না করিলে অন্যায় হইবে। কাজেই রাধা বিনোদ শশব্যস্তে উঠিয়া পড়িলেন। চটি ফেলিয়া খালি পায়েই প্রায় দৌড়াইয়া ওপরে উঠিয়া গেলেন এবং জামাইয়ের সমীপস্থ হইয়া সাদরে জিজ্ঞাসা করিলেন, কি বলছো বাবা? তিনি ভাবিয়াছিলেন জামাই বুঝি কিছু আবদার করিবে, বন্ধুর পুত্র হিসাবেও তাহা সে পারে। প্রশ্ন করিয়া রাধা বিনোদ গদগদ দৃষ্টিতে অকিঞ্চনের মুখের দিকে চাহিয়া রহিলেন। কিন্তু অকিঞ্চনের আবদার করিবার কিছু ছিল। সে আচমকা জিজ্ঞাসা করিল, ফেরবার গাড়ি কখন? ওদিকে রান্নাঘরে হেমশশী উৎকর্ণ হইয়াছিলেন, তাহারও কানে প্রশ্নটা গেল। রাধা বিনোদ ফেরত গাড়ির প্রশ্নে খুব আশ্চর্য হইয়া গেলেন। বলিলেন, কেন? সে কথা কেন? জামাই যে কেবল আজই আসিয়াছে, অষ্টপ্রহরেরই 2টি প্রহর এখনো অসম্পূর্ণ অতীত হয় নাই। অকিঞ্চন যেন ধমক দিয়া বলিল, না, দরকার না থাকলে জিজ্ঞাসা করিনি। ফিরিবার ইচ্ছা না হইলেও লোকে ফিরিবার গাড়ির সময় জানিতে চাহে না। ইহা বুঝিয়াও রাধা বিনোদ বোধ হয় ধমক খাইয়াই বলিয়া দিলেন, 3টে একটা আছে, তবে একখানা গাড়ি ডাকতে লোক পাঠিয়ে দিন। আজই যাবে নাকি? মনের ইচ্ছে তাই। জামাইয়ের মুখ চোখের ভাবভঙ্গি দেখিয়া
আর কথার সুর শুনিয়া শ্বশুর জামাতার কথা শুনিয়া যতদূর বিস্মিত হইতে পারে ততদূর বিস্মিতই রাধাবিনোদ হইয়াছিলেন। এইবার তিনি চকিত হইয়া উঠিলেন। এতক্ষণে তিনি নিঃসংশয়ে হৃদয়ঙ্গম করিলেন যে জামাইয়ের যাওয়ার ইচ্ছা প্রকাশ্যে আর যাই থাক, কপটতা নাই। বলিলেন, কি মুশকিল, কি হয়েছে যে এসেই চলে যাবে? কারণ আছে, আমি তো আর বেকারজীবী ভবঘুরে নই, গাড়ি রাখতে বলে দিন। আদেশ দিয়া অকিঞ্চন শুইয়া পড়িয়া শ্বশুরের দিকে পিছন ফিরিল। শ্বশুরের সঙ্গে দরবার তার শেষ হইয়াছে। রাধাবিনোদ অল্পেই ব্যাকুল হইয়া পড়েন। বাড়ির কাহারও জ্বরের উত্তাপ 99.5 উঠিলে তাঁরই ধাত মেলে না। অসুখ বিসুখ প্রভৃতি যেসব বিপদ ইতিপূর্বে ঘটিয়া গিয়াছে, ইহার তুলনায় তা তামাশা। রাধাবিনোদ মুমূর্ষুর মতো অষ্টাঙ্গে অবশ হইয়া ওপর হইতে অবতরণ করিলেন। দরজার সম্মুখেই হেমশশী আড়ষ্ট হইয়া দাঁড়াইয়াছিলেন। আকুল চক্ষে তাহার দিকে চাহিয়া রাধাবিনোদ জানিতে চাহিলেন, ব্যাপার কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। অকিঞ্চন আজই 3টের গাড়িতে যেতে চাইছে, হয়েছে কি? হেমশশী তাহার হাত ধরিয়া দূরে টানিয়া লইয়া গেলেন। বলিলেন, বলছি, তুমি খেয়ে নাও আগে, ভাত বেড়েছি। রাধাবিনোদের ভাতের আর প্রয়োজন ছিল না। তাঁর দৈহিক আকাঙ্ক্ষার নির্বাণ লাভ অকিঞ্চনই ঘটাইয়া দিয়াছে। বলিলেন, না, না শুনে আমি খেতে বসব না। সুতরাং হেমশশী যাহা জানিতেন সব বলিলেন এবং নিজের এই সন্দেহটাও অপ্রকাশ রাখিলেন না যে মেয়ের সেই মহা অপরাধের কটূক্তিটা বোধহয় জামাইয়ের কানে গেছে। রাধাবিনোদ বলিলেন, বোধহয় কেন, নিশ্চয়ই গেছে, এখন উপায়? হেমশশী বলিলেন, উপায় আর কি, চলো দুজনাই যাই জামাইয়ের কাছে। দুজনাই জামাইয়ের কাছে গেলেন এবং তারপর যে মর্মান্তিক ব্যাপার ঘটিতে লাগিল তাহা বুঝানো দুষ্কর। দুর্ভাগ্য, কিন্তু অকিঞ্চনের বিশেষ সম্মানের পাত্র রাধাবিনোদ এবং বিশেষ শ্রদ্ধার পাত্রী হেমশশী জামাতার দিকে ক্রমে ক্রমে অগ্রসর হইয়া কেবল তার পায়ে ধরিতে পারেন না বলিয়াই পায়ে ধরিলেন না, কিন্তু তাহাদের যাবতীয় মিষ্টবাক্য, কাকুতি, মিনতি, কান্নাকাটি, হাতে ধরা, মাথার দিব্যি একেবারে নিষ্ফল হইয়া গেল। দেবতার শিলামূর্তির পায়ে মানুষ মাথা কুটিয়া কখনো অত নিষ্ফল হয় নাই। অকিঞ্চন একবার মুখ ফিরাইয়াও তাহাদের দিকে চাহিল না। হতাশ্বাসের চরম বিন্দুতে পৌঁছিয়া অবশেষে রাধাবিনোদ বলিলেন, আর কিছু বলবার নেই বাবা, আমাদের তুমি ক্ষমা করো। হেমশশীও স্বামীর প্রার্থনাটা অধিকতর দ্রব কণ্ঠে উচ্চারণ করিলেন, কিন্তু অকিঞ্চন দ্রববস্তু গায়ে মাখিল না। প্রত্যুত্তরে মুখ ফিরাইয়া শ্বশুরের মুখের দিকে নেত্রপাত করিয়া ভ্রুভঙ্গির দ্বারা বিদ্ধ করিয়া সে জানাইয়া দিল যে তোমাদের আবেদন মঞ্জুর করা হয় নাই। মরমে মরিয়া আর দীর্ঘ নিঃশ্বাস মোচন করিয়া উভয়ে ফিরিয়া আসিতেছেন। এমন সময় অকিঞ্চন বিছানার ওপর উঠিয়া বসিল, বলিল, একটুখানি দাঁড়িয়ে যান, বুঝি কৃপা হয়েছে। উভয়ে আশান্বিত হইয়া ফিরিয়া দাঁড়াইলেন। অকিঞ্চন শ্বশুরের মুখের দিকে চাহিয়া বলিতে লাগিল, অপমান হজম করে আপনি আমাকে থাকতে বলেন, ছি, শুনুন গিয়ে আপনার মেয়ের কাছে, সে তার মায়ের কাছে কি বলেছে, আপনিই বলুন না, বলিয়া হেমশশীর দিকে আঙ্গুল তুলিল। এত বিব্রত তুমুল উৎকণ্ঠার মধ্যেও রাধাবিনোদের মনে হইল এমন ধৃষ্ট কর্কশ কণ্ঠ তিনি জীবনে শুনেন নাই। তবু তিনি বলিলেন, তাঁর বেদনা ভারাতুর কণ্ঠ কি করিয়া শব্দ উচ্চারণ করিল তাহা তিনিই জানেন, কিন্তু বলিলেন, তার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। সে অবোধ ছেলে মানুষ, প্রথমবার তাকে মাপ করো। বলিতে বলিতে রাধাবিনোদ স্পষ্ট আর্তনাদ করিয়া উঠিলেন না বটে, কিন্তু তাঁর চোখ লাল হইয়া এক ঝলক জল আসিল। ইহার পরেও আপন গুঁয়ে চলিতে বোধ করি ওই অকিঞ্চনেরও চক্ষু লজ্জা জন্মিল। বলিল, আচ্ছা, এখন যান।
অর্থাৎ ক্ষমা করা গেল। আপনাদের এখন ছুটি। অকিঞ্চনের রাগ ভাঙিয়াছে, সে ক্ষমা করিয়াছে এবং যাওয়ার সংকল্প ত্যাগ করিয়া শ্বশুরের ভদ্রাসনকে কৃতার্থ করিয়াছে। কিন্তু যে কথাটা এমন কুফল প্রসব করিল, সে কথাটা কিশোরী কেন কাঁদিতে কাঁদিতে উচ্চারণ করিল, তাহা কেন আর অনুসন্ধান করিলেন না। একটি ভীত অপরাধী অন্তর ছাড়া আর সবারই তাহা অজ্ঞাত রহিয়া গেল। জামাতা কন্যার দুর্ব্যবহার ক্ষমা করিয়াছে, ইহা আনন্দের কথাই। কিন্তু গৃহে সে অনাবিল আর অনাহত আনন্দ হাসিটি যেন আর ফুটিতে চাহিল না। শুধু দর্শক শ্রোতা, জগদীশ গুপ্তের গতিহারা জাহ্নবী এই পর্বটি আপাতত এই পর্যন্তই। আবার আগামী কোনো পর্বে এর পরবর্তী অংশ আপনাদের পাঠ করে শোনাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চলতে থাকুক গল্প গেলা গোগ্রাসে @গল্পবৃক্ষ। দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরিচিত জনদের আমাদের এই চ্যানেলটির কথা বলুন এবং শেয়ার, লাইক, কমেন্ট ইত্যাদি করে আমাদের উৎসাহ বৃদ্ধি করুন। ধন্যবাদ।